আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকারিয়া সুজন, উৎকর্ষ এডুকেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা এসএসসি লেভেলের একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখব, সেটা হচ্ছে পর্যায় সারণী। তো পর্যায় সারণী নিয়ে অনেকের অনেক জটিলতা রয়েছে যে কিভাবে আমরা গ্রুপ পর্যায় নির্ণয় করতে পারি। তো আজকে আমি কিছু শর্টকাট টেকনিক শেয়ার করব যাতে আমরা পর্যায় সারণীর খুব সহজে আর কি আমরা যে পর্যায় সারণীর খুব সহজেই গ্রুপ পর্যায় নির্ণয় করতে পারি। আবার আমাদের যে উদ্দীপকগুলো দেয় সৃজনশীলে, যে বক্স থেকে কিভাবে যে মৌলগুলো যেমন ABCD অজ্ঞাত মৌল দেওয়া থাকে সেগুলো যেন খুব সহজে বের করতে পারি, এরকম কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করতেছি। খেয়াল করো, তো আমরা পর্যায় সারণীর তিনটা নিয়ম শিখবো। একটা হচ্ছে, প্রথম নিয়ম হচ্ছে একটা মৌলের যতটি শক্তি স্তর থাকে, অর্থাৎ তার টোটাল শক্তি স্তর সংখ্যা যতগুলো শক্তি স্তর থাকে সেটাই তার পর্যায় হবে। 2 নম্বর হচ্ছে, কিছু ব্যতিক্রম ব্যতীত একটি মৌলের সর্বশেষ শক্তি স্তরে যতটি ইলেকট্রন থাকবে সেটাই হবে তার গ্রুপ। আর 3 নম্বর নিয়ম হচ্ছে, যদি দ্বিতীয় এবং তৃতীয় শক্তি স্তরে যায় এবং দ্বিতীয় এবং তৃতীয় শক্তি স্তরে যদি 2-এর বেশি ইলেকট্রন থাকে তাহলে 10 যোগ করে আমাদের গ্রুপ নির্ণয় করতে হবে। তাহলে কি বললাম, আমরা তিনটা নিয়ম বলেছি। একটা হচ্ছে যে যতগুলো শক্তি স্তর সেটাই তার পর্যায়, দুইটা হচ্ছে যে শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যায় তার গ্রুপ, আর 3 নম্বর হচ্ছে একটা ব্যতিক্রম নিয়ম, সেটা কি দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে যদি 2-এর বেশি ইলেকট্রন হয় তাহলে 10 যোগ করে আমাদের গ্রুপ নির্ণয় করতে হবে। তো আমরা আমাদের যে গতানুগতিক যে নর্মাল ইলেকট্রন বিন্যাস আছে সেই ইলেকট্রন বিন্যাসটা দিয়ে আসলে এই নিয়মটা হবে না। আমাদের একটা ম্যাজিক নাম্বার শেখা লাগবে, সেটা হচ্ছে 2, 8, 8, 18, 18, 36। তো আমরা এই ম্যাজিক নাম্বার অনুসারে ইলেকট্রন বিন্যাস করব এবং গ্রুপ পর্যায়ে নির্ণয় করব। খেয়াল করো, ম্যাগনেসিয়াম 12, যদি আমরা ম্যাজিক নাম্বার অনুসারে ইলেকট্রন বিন্যাস করি তাহলে হবে 2, 8, 2। এখন যদি আমরা খেয়াল করি তাহলে ম্যাগনেসিয়ামের কয়টা শক্তি স্তর রয়েছে? 3টা, 1, 2, 3। তাহলে আমরা প্রথম রুলসে কি বলছি, যে একটি মৌলের যতটি শক্তি স্তর থাকে সেটি তার পর্যায়। তাহলে তার কয়টা শক্তি স্তর রয়েছে? 1, 2, 3। তাহলে 3টা শক্তি স্তর রয়েছে, তাহলে তার পর্যায় কত? 3। তারপর কি বলেছি, যে কিছু ব্যতিক্রম ব্যতীত মৌলের সর্বশেষ শক্তি স্তরে যতটি ইলেকট্রন থাকে সেটাই তার গ্রুপ। তাহলে ম্যাগনেসিয়ামের সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন রয়েছে? 2টা, তাহলে তার গ্রুপ কত? 2। অনুরূপভাবে আমরা সোডিয়াম, বেরিলিয়াম, লিথিয়াম আরও যেগুলো আছে, অর্থাৎ যাদের শেষ কক্ষপথে 2টা ইলেকট্রন থাকে, একটা বা 2টি ইলেকট্রন থাকে, তাদের ক্ষেত্রে আমরা এগুলা এই সূত্রটা অ্যাপ্লাই করব, সেটা যে কোনো শক্তি স্তরে হোক না কেন। এবার আমরা এদিকে খেয়াল করি, ফসফরাস 15, 2, 8, 5। এখন ফসফরাসে কয়টা শক্তি স্তর রয়েছে? 3টা শক্তি স্তর রয়েছে। তার মানে আমরা আবারও বলি যে যতগুলো শক্তি স্তর সেটাই তার পর্যায়। তাহলে ফসফরাসের শক্তি স্তর 3টা, তাহলে তার পর্যায় কত? 3। এবার ফসফরাসের তৃতীয় শক্তি স্তরে কয়টি ইলেকট্রন রয়েছে? 5টি। আমরা একটু আগে শিখেছি যে যদি দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে যায় তাহলে আমাকে অ্যালার্ট থাকতে হবে যে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে 10 যোগের একটা বিষয় আছে। প্রথম নিয়মের ক্ষেত্রে খেয়াল করো, এটা তৃতীয় পর্যায়ে গিয়েছিল কিন্তু এখানে 2-এর বেশি ইলেকট্রন নেই, তাই আমরা 10 যোগ করিনি। 2-এর বেশি ইলেকট্রন না থাকার কারণে যেটাই তার ইলেকট্রন যেটা ছিল সেটাই কি তার গ্রুপ হয়েছে। এইখানে তৃতীয় পর্যায়ে কয়টি ইলেকট্রন রয়েছে? 5টা, অর্থাৎ তৃতীয় পর্যায়ে 2-এর বেশি। তার মানে আমাদের কি করতে হবে? তৃতীয় পর্যায়ে 2-এর বেশি মানে 10 + 5 কত? তার গ্রুপ হবে কত? 15, অর্থাৎ তার পর্যায়ে 3, গ্রুপ 15। অনুরূপভাবে এই মৌলগুলোর ক্ষেত্রে আমরা এই নিয়ম অ্যাপ্লাই করতে পারি। এবার খেয়াল করো, যদি চতুর্থ পর্যায়ে যায় তাহলে স্ক্যান্ডিয়াম যেমন 2, স্ক্যান্ডিয়াম 21, আমরা ম্যাজিক নাম্বার অনুসারে সাজালে হয় 2, 8, 8, 1। পর্যায় 4, শক্তিস্তর 4টা আছে, পর্যায় 4, গ্রুপ কত? 3। এখন এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যে 10 যোগের নিয়মটা বলেছি সেটা শুধুমাত্র দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে, চতুর্থ পর্যায়ের ক্ষেত্রে কোনো 10 যোগের নিয়ম নেই। অর্থাৎ চতুর্থ পর্যায়ের শেষ কক্ষপথে যা ইলেকট্রন থাকবে, অর্থাৎ এই 2 নম্বর নিয়মের মতো চতুর্থ পর্যায়ের শেষ কক্ষপথে যা ইলেকট্রন থাকবে সেটা কি তার গ্রুপ হবে। অর্থাৎ স্ক্যান্ডিয়ামের শেষ কক্ষপথে 3টে ইলেকট্রন রয়েছে ম্যাজিক নাম্বার অনুসারে, তাই এর গ্রুপ কত? 3। তাহলে আমরা কি বললাম, যে একটা মৌলের সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রন থাকে সেটা তার গ্রুপ। ব্যতিক্রমটা কি? দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে শেষ কক্ষপথে 2-এর বেশি থাকলে 10 যোগ করে আমাদের গ্রুপ নির্ণয় করতে হয়। এবার আমরা এই নিয়মের আরও কিছু উদাহরণ দেখি, যেমন বেরিলিয়াম 4, 2,2। তাহলে এর শক্তি স্তর কয়টা? 2টা, তাহলে পর্যায় 2, গ্রুপ 2।
দ্বিতীয় পর্যায়ে গিয়েছে, কিন্তু আমাদের যদি কোনো মৌলের শেষ কক্ষপথের ইলেকট্রন দ্বিতীয় পর্যায়ে বা তৃতীয় পর্যায়ে যায়, তখন আমাদের মাথায় রাখতে হবে যে 10 যোগ করব নাকি করব না। বাকি কোনো পর্যায়ের ক্ষেত্রে এরকম চিন্তা আনবো না। তাহলে দ্বিতীয় পর্যায়ে গিয়েছে, এবার আমরা চিন্তা করি 10 যোগ করব নাকি করব না। এখানে দ্বিতীয় পর্যায়ে 2 এর কম, অর্থাৎ 10 যোগ করব না। তাহলে কত হলো? গ্রুপ 2, কার্বন 6। আচ্ছা, এবার খেয়াল করো, এবারও দ্বিতীয় পর্যায়ে গিয়েছে, তাহলে আবার আমরা চিন্তা করি 10 যোগ করব নাকি করব না। তাহলে এইখানে দ্বিতীয় পর্যায়ে শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 4টা, যেটা 2 এর বেশি, অর্থাৎ এইখানে 10 যোগের নিয়মটা আসবে। তাহলে পর্যায় 2, গ্রুপ 14। এবার খেয়াল করো, সেমভাবে সোডিয়াম পর্যায় কত? আবারও বলি, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে গেলে আমাদের খেয়াল রাখতে হবে 10 যোগ করতে হবে নাকি হবে না। এটা তৃতীয় পর্যায়ে গিয়েছে, শক্তি স্তর কয়টা? 3টা, 1 2 3, শক্তি স্তর 3টা, তার মানে তৃতীয় পর্যায়ে গিয়েছে। বিষয়টা হচ্ছে আমাদের 10 যোগ করতে হবে নাকি হবে না। এখানে তৃতীয় পর্যায়ে 2 এর বেশি হয়নি, এখানে তৃতীয় পর্যায়ে কয়টা আছে? 1টা। যদি 1টা বা 2টা থাকে, যেটা থাকে সেটাই কি তার গ্রুপ, অর্থাৎ এখানে 10 যোগ হবে না। এবার খেয়াল করো, এটাও তৃতীয় পর্যায়ে গিয়েছে, তার মানে আমার মাথায় রাখতে হবে 10 যোগ করতে হবে নাকি হবে না। তাহলে শক্তি স্তর 3, পর্যায় 3, গ্রুপ তৃতীয় পর্যায়ে 2 এর বেশি, অর্থাৎ এই যে এইরকম, যে দ্বিতীয় পর্যায়ে 2 এর বেশি হলে 10 যোগ, সেমভাবে তৃতীয় পর্যায়ে 2 এর বেশি হলে 10 যোগ। তাহলে গ্রুপ কত হবে? 16। তাহলে আশা করি সবাই ক্লিয়ার হয়েছে বিষয়টা, যে যদি শুধুমাত্র দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের শেষ কক্ষপথে 2 এর বেশি হয় তাহলে 10 যোগ করব, বাকি কোনো ক্ষেত্রে আমাদের 10 যোগ করার দরকার নেই। এবার যদি চতুর্থ শক্তি স্তরের দিকে আমরা যাই, তাহলে খেয়াল করো 2 8 8 8, অর্থাৎ এইখানে চতুর্থ শক্তি স্তরে আমার শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে? 2 এর বেশি নাকি 2 এর কম, এগুলো আমার দেখার বিষয় না। অর্থাৎ এইখানে আমি এগুলো নিয়ে ভাববো না, আমি নর্মাল নিয়মে যাব। পর্যায় 4, গ্রুপ 8, এই হচ্ছে আমাদের নিয়ম, যে কখন আমরা 10 যোগ করব, কখন আমরা 10 যোগ করব না। এখন বইয়ে তো অন্য নিয়ম আছে, তোমরা বলতে পারো যে বইয়ে তো অন্য নিয়ম আছে, আমরা অন্য নিয়মটা নিয়ে আলোচনা করব, যে এসে গেলে কি হবে, পিতে গেলে কি হবে, ডিতে গেলে কি হবে। এইটা কেন আমরা শিখব, এটা শেখার একটা গুরুত্ব আছে। যে এইটা শেখার গুরুত্বটা হচ্ছে যে যদি তুমি এইটা বুঝো, তাহলে তোমাকে যখন উদ্দীপক হিসেবে বক্স দিবে, তখন বক্স থেকে তোমার মৌল বের করা খুব সহজ হবে। যেমন খেয়াল করো, এখন এই বক্স থেকে যদি বলে যে এই মৌলটা কি, এই মৌলটা কি, এই মৌলটা কি, এই মৌলটা কি, তখন আমরা কিভাবে বের করব। আমরা যেই নিয়মে এইমাত্র শিখলাম যে কিভাবে একটা মৌলের গ্রুপ পর্যায় নির্ণয় করব, তার বিপরীত নিয়মে আমরা এবার তাদের পরিচয় বের করব। খেয়াল করো, যদি আমরা বি মৌলটার দিকে খেয়াল করি, তাহলে আমরা একটু আগে কি বলেছি, যে একটি মৌলের যতগুলো শক্তি স্তর থাকে, আচ্ছা আগে এ শিখাই তাহলে সুবিধা হবে। এই মৌলটার ক্ষেত্রে যদি আমরা বলি যে একটি মৌলের যতটি পর্যায় সেটাই কি তার শক্তি স্তর সংখ্যা, অর্থাৎ আমরা একটু আগে বলেছিলাম যে একটি মৌলের শক্তি স্তর সংখ্যায় তার পর্যায়। এবার আমরা কি ধরবো, একটি মৌলের পর্যায় হলো তার শক্তি স্তর সংখ্যা। তাহলে এই মৌলের পর্যায় কত? 2। এই মৌলের পর্যায় হচ্ছে 2। তাহলে মৌলের পর্যায় মানে শক্তি স্তর কয়টা? 2টা, আমরা দাগ দিলাম 2টা। মৌলের পর্যায় 2 মানে শক্তি স্তর 2। সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যাই হচ্ছে তার গ্রুপ। তাহলে এই এ মৌলের গ্রুপ কত দেওয়া আছে? 2 দেওয়া আছে। তার মানে তার সর্বশেষ কক্ষপথে 2টি ইলেকট্রন, কয়টা ইলেকট্রন আছে? 2টা, দিলাম 2। এবার ম্যাজিক নাম্বার অনুসারে আমরা প্রথম কক্ষপথগুলো ফিল আপ করি। তাহলে প্রথম কক্ষপথে 2টা ছিল, আর শেষ কক্ষপথে 2টা, 2,2, এই কারণে তার গ্রুপ হচ্ছে 2। তাহলে মৌলটা কত? 4 নাম্বার মৌল, বেরিলিয়াম। আশা করি সবাই বুঝতে পারছো। এবার এই মৌলটা আমরা বের করি, সি মৌলটা বের করি, সি। তাহলে আমরা একটু আগে বলছিলাম যে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে যদি 2 এর বেশি ইলেকট্রন থাকে, তাহলে 10 যোগ করে আমাদের গ্রুপ নির্ণয় করতে হয়। তাহলে এই মৌলের পর্যায় কত? 3।
তাহলে আমরা কয়টা দাগ দিব, 3টা দাগ দিই আগে, 1 2 3, তার পর্যায় হচ্ছে 3, তাই তার শক্তি স্তর কয়টা, 3টা। এবার গ্রুপ 13, গ্রুপ 13 মানে কি, তার শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন ছিল, 3টা ইলেকট্রন ছিল। আমরা 10 যোগ করে কততে দিয়েছি, 13তে দিয়েছি, কারণ তৃতীয় পর্যায়ে 2 এর বেশি, তার মানে 10 যোগ করে গ্রুপ হয়েছে 13। তাহলে 10 বিয়োগ করলে কয়টা ইলেকট্রন ছিল, 3টা ইলেকট্রন ছিল। আশা করি সবাই বুঝতে পারছি। আমি আবারও ক্লিয়ার করে দিই। সি এর গ্রুপ 13, গ্রুপ 13 মানে কি, গ্রুপ 13 মানে হচ্ছে তৃতীয় পর্যায়ের, গ্রুপ 13 মানে তৃতীয় পর্যায়ের শেষ কক্ষপথে যদি 2 এর বেশি ইলেকট্রন থাকে 10 যোগ করে গ্রুপ নির্ণয় করতে হয়। তাহলে সি এর গ্রুপ 13 মানে তার শেষ কক্ষপথে ইলেকট্রন ছিল কয়টা, 10টা। 10 যোগ করে আমরা কয়টা বের করেছি, 13 গ্রুপ বের করেছি। তাহলে 13 গ্রুপ থেকে যখন আমরা আবার তার ইলেকট্রন সংখ্যা বের করব, তখন 13 গ্রুপ থেকে 10 বিয়োগ করলে তার ইলেকট্রন সংখ্যাটা বের হবে। তাহলে তার ইলেকট্রন সংখ্যা কত, 3। তাহলে এবার আমরা বাকি কক্ষপথগুলো ফিল আপ করি, 2 8 3, তাহলে কত হয়, 13 নম্বর মৌল, সেটা কি, অ্যালুমিনিয়াম। এবার ইতে খেয়াল করো, ইতে খেয়াল করো, পর্যায় কত, 3। তাহলে আমরা দাগ দিই 1 2 3, তার শক্তি স্তর কত, 3টা। যদি শক্তি স্তর 3টা হয় তাহলে 15 মানে কি, শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন ছিল, 5টা। কারণ আমরা যে নিয়মে শিখছি যে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে যদি 2 এর বেশি ইলেকট্রন থাকে তাহলে 10 যোগ করে গ্রুপ বের করতে হবে। তাহলে 10 যোগ করে যদি গ্রুপ বের করি, তাহলে যখন আমি ইলেকট্রন বের করবো তখন 10 বিয়োগ করে দিব। তাহলে তৃতীয় পর্যায়ে গ্রুপ 15, তার মানে ইলেকট্রন কয়টা, 5টা। বাকিগুলো ফিল আপ করি, 2 8 5, তাহলে কত নম্বর মৌল, 15, ফসফরাস 15। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার খেয়াল করো, যদি আমরা বিতে যাই, বিতে যাই তাহলে কি হবে, এটার পর্যায় কত, 2, তাহলে দাগ দেই, 1টা 2টা। সর্বশেষ শক্তি স্তর গ্রুপ কত, 14, গ্রুপ 14 মানে কি, দ্বিতীয় পর্যায়ের গ্রুপ 14, তার মানে আমি 10 যোগ করে গ্রুপ 14 আনছি। তাহলে 10 বিয়োগ করলে কয়টা ইলেকট্রন থাকে, 4টা। তাহলে প্রথমটা ফিল আপ করি, 2,4, তাহলে কত হলো, কার্বন 6। যদি এখানে আমাকে আরেকটা মৌল দেওয়া দেয়, ধরো এফ দিল, এফ, তাহলে খেয়াল করো এফে পর্যায় কত, 3, 1 2 3, দাগ দিলাম 3টা। গ্রুপ কত, তার গ্রুপ হচ্ছে 2। এখন 2 তো আর আমি 10 যোগ করে 2 আনি নাই, 2 এর থেকে তো 10 বিয়োগও করব না। তাহলে তৃতীয় পর্যায়ে গ্রুপ 2 মানে কি, যা আছে তাই। তাহলে তৃতীয় পর্যায়ে গ্রুপ 2 মানে কি, 2টা ইলেকট্রন আমি লিখবো, এখানে কোনো 10 যোগও করি নাই, ইলেকট্রন বের করার সময় 10 বিয়োগও করব না। 2 8 2, তাহলে কি হয়, 12 নম্বর মৌল ম্যাগনেসিয়াম। আচ্ছা, এবার চতুর্থ শক্তি স্তরে যাই। আমরা চতুর্থ শক্তি স্তরে বলেছিলাম যে 10 যোগ আর 10 বিয়োগের বিষয়টা শুধু তৃতীয় শক্তি স্তরের জন্য, চতুর্থ শক্তি স্তরের বেলায় কোনো 10 যোগ 10 বিয়োগের নিয়ম নেই। তাহলে চতুর্থ শক্তি স্তরে যদি আমরা যাই, তাহলে ডি মৌলটা কি হবে, শক্তি স্তর কয়টা, 4টা, 1 2 3 4, 4টা শক্তি স্তর। সর্বশেষ কক্ষপথে তাহলে কয়টা ইলেকট্রন আছে, 2টা, 2 8 8 2, তাহলে কত হলো, 20। মৌলটা কি, ক্যালসিয়াম। এখন আমরা পর্যায় সারণীতে গেলে আরও পরবর্তীতে দেখব যে এইটার এটার মধ্যে কার আকার বড়, এইটার এটার মধ্যে কোনটার আয়নীকরণ শক্তি বেশি, কোনটার আয়নীকরণ শক্তি কম। এখন আমরা যদি মৌলগুলো না চিনি তাহলে আমাদের এগুলো বের করতে অসুবিধা হবে। তো এই কারণে আমরা হচ্ছে এই নিয়মটা ফলো করে আমরা কি শিখবো, এই নিয়মটা ফলো করে আমরা হচ্ছে গ্রুপ পর্যায়ে নির্ণয় শিখবো। এবং গ্রুপ পর্যায়ে নির্ণয়ের ক্ষেত্রে এই নিয়ম দিয়ে যদি আমি গ্রুপ পর্যায়ে শিখি তাহলে আমার রিভার্স করে অর্থাৎ বক্স থেকে এই মৌলগুলো বের করাও কি সুবিধা হবে। আশা করি সবাই বুঝতে পারছো। তো এইগুলো আমাদের হচ্ছে শর্টকাট নিয়ম, যেটা দিয়ে আমরা হচ্ছে ইয়া করতে পারবো, যে এমসিকিউ বা উদ্দীপক থেকে মৌলগুলো সহজে শনাক্ত করতে পারবো। কিন্তু খাতায় যদি আসে যে যেমন ধরো যে তোমাকে বলো যে অ্যালুমিনিয়ামের গ্রুপ পর্যায়ে নির্ণয় করো, তখন এই নিয়মটা লেখা যাবে না, তখন হচ্ছে আমাদের অন্য একটা নিয়ম আছে। আমরা এবার এটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো এবার আমরা একটু আগে যেটা বলেছিলাম যে আমরা এইমাত্র যেই আমরা যেই নিয়মগুলো আলোচনা করেছি সেই নিয়মগুলো হচ্ছে আমাদের শর্টকাট টেকনিকের জন্য, এবং উদ্দীপকে যখন আমাদের হচ্ছে বক্স দিবে এবং বক্স থেকে যখন মৌলগুলো শনাক্ত করতে হবে তখন হচ্ছে আমরা ওই যে 2 8 8 18 18 নিয়মটা অ্যাপ্লাই করব। কিন্তু যখন আমাদের পরীক্ষার খাতায় আসবে, যেরকম পরীক্ষার খাতায় বললো যে ম্যাগনেসিয়ামের গ্রুপ পর্যায়ে কত ব্যাখ্যা করো, ফসফরাসের গ্রুপ পর্যায়ে নির্ণয় করে দেখাও, আয়রনের গ্রুপ পর্যায়ে নির্ণয় করে দেখাও, তো এইরকম যখন বলবে তখন আমরা ওই 2 8 8 8 যে নিয়মটা শিখালাম সেটা আমরা অ্যাপ্লাই করতে পারবো না।
তো আমরা তখন বইয়ের নিয়মটা অ্যাপ্লাই করব। তো আমাদের বইয়ে কী নিয়ম আছে দেখো, যে কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরই হবে তার পর্যায়। যদি কোনো মৌলের শেষ ইলেকট্রন এস অরবিটালে যায় বা এসে যায়, তাহলে এসের ইলেকট্রনই হবে তার গ্রুপ, অর্থাৎ এস ইজ ইকুয়াল টু তার গ্রুপ। যদি ইলেকট্রন পিতে যায় অর্থাৎ পি অরবিটালে যায়, তাহলে নিয়ম হলো এসের ইলেকট্রন প্লাস পি এর ইলেকট্রন প্লাস 10 ইজ ইকুয়াল টু হবে তার গ্রুপ। আর যদি ইলেকট্রন ডিতে যায়, তাহলে এসের ইলেকট্রন প্লাস ডি এর ইলেকট্রন ইজ ইকুয়াল টু হবে তার গ্রুপ। তো আমরা তিনটা নিয়মের তিনটা মৌল দেখি। ম্যাগনেসিয়াম 12 1s2 2s2 2p6 3s2, তাহলে তার সর্বশেষ শক্তি স্তর কত? 3। তাহলে তার পর্যায় কত? 3। এটা পর্যায় 3 এবং তার শেষ ইলেকট্রন কোথায় গিয়েছে? এস অরবিটালে গিয়েছে। তো যদি এস অরবিটালে যায়, তাহলে এস এর ইলেকট্রনই কি তার গ্রুপ। তাহলে শেষ ইলেকট্রন এসে কয়টা অরবিটাল, কয়টা ইলেকট্রন রয়েছে? 2টা। তাহলে তার গ্রুপ কত? 2। এবার খেয়াল করো, ফসফরাস 15, তার সর্বশেষ শক্তি স্তর হচ্ছে 3s2 3p3, অর্থাৎ তার সর্বশেষ ইলেকট্রন কোথায় গিয়েছে? পিতে গিয়েছে এবং সর্বশেষ শক্তি স্তর হচ্ছে 3। তাহলে সর্বশেষ শক্তি স্তর তার পর্যায় কত? 3। সর্বশেষ শক্তি স্তর যেহেতু তার পর্যায়, এবার এবং কি বলা হয়েছে যে পিতে যদি যায়, শেষ ইলেকট্রন যদি পিতে যায়, তাহলে এস প্লাস পি প্লাস 10 হবে তার গ্রুপ। তাহলে পিতে গিয়েছে, পিতে আছে 3টা, এসে আছে 2টা, তাহলে এস 2 পি 3 প্লাস 10 ইজ ইকুয়াল টু 15, অর্থাৎ এস প্লাস এস এর ইলেকট্রন প্লাস পি এর ইলেকট্রন প্লাস 10 ইজ ইকুয়াল টু তার গ্রুপ। এই গেল পি এর নিয়ম। এবার যদি আমরা ডি অরবিটালের একটা দেখি, যে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d6। এখন আমরা এটা যদি আমরা লেখার সময় হচ্ছে 4s2টা পরে লিখি, কিন্তু আমরা তৃতীয় অধ্যায় পড়ে এসেছি যে ইলেকট্রন বিন্যাসের যে নিয়ম, ইলেকট্রন বিন্যাসের নিয়ম অনুসারে ইলেকট্রন আগে যায় 4s-এ, পরে যায় 3d-তে। আগে যায় 4s-এ, পরে যায় 3d-তে, কিন্তু লেখার সময় আমরা 3d-টা আগে লিখি। তো যদি আমরা নর্মাল নিয়ম ফলো করি, তাহলে আমরা কি দেখতে পাই যে 3p এর পরে ইলেকট্রন কোথায় গিয়েছে? 4s-এ। 4s-এর পরে ইলেকট্রন কোথায় গিয়েছে? 3d-তে। তো যেহেতু তার শেষ ইলেকট্রনটা কোথায় আছে? 3d-তে আছে। আমি আবারও ক্লিয়ার করে দেই যে আমরা আগে ইলেকট্রন 4s-এ দেই এবং পরে ইলেকট্রন 3d-তে দেই। তার মানে এই 3p6-এর পর ইলেকট্রন আগে 4s-এ গিয়েছে, পরে 3d-তে গিয়েছে। তো তার শেষ ইলেকট্রন আছে কোথায়? d-তে। এখন আমরা বলি যে যদি ইলেকট্রন, তাহলে তার সর্বোচ্চ শক্তি স্তর হচ্ছে 4, তাহলে তার পর্যায় হবে 4। এবং যেহেতু তার শেষ ইলেকট্রন কোথায় আছে? d-তে, d-তে থাকার কারণে শেষ ইলেকট্রন যদি d-তে যায়, তাহলে s প্লাস d হবে তার গ্রুপ। তাহলে তার s-এ আছে 2টা এবং d-তে আছে 6টা, তাহলে s প্লাস d হবে তার গ্রুপ। এ হলো 8টা। তো আশা করি তোমরা সবাই পর্যায় সারণীর ক্লাসটা ভালোভাবে বুঝতে পারছো। যদি না বুঝতে পারো, কোথায় সমস্যা আছে আমাদেরকে কমেন্ট করে জানাবা। আমরা অবশ্যই তোমাদের রিপ্লাই দিবে এবং আমরা যতদূর সম্ভব তোমাদের চেষ্টা করব যে ভালোভাবে বোঝা দেওয়ার জন্য। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।